আর বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে হলুদের ব্যবহার করে দেখেছেন? কি হতে পারে এই ধরনের কন্টেনারের মধ্যে আপনারা রাবার ব্যান্ড লাগাবেন কিসের জন্য? আদা কিভাবে রাখলে আপনাদের আদা সহজে পচবেও না, এমনকি শুকিয়েও যাবে না? আপনারা কিভাবে মৌসম্বি লেবুর রস জুসার ছাড়াই খুব সহজে বের করে নিতে পারবেন? চশমার মধ্যে নারকেল তেলের ব্যবহার করবেন কিসের জন্য? তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, তবে অনেক সময় দেখবেন মাছ যখন আমরা ভাজতে যাই অনেকেই দেখবেন ঠিকভাবে মাছটা ভাজতে পারে না, কেন কি মাছ ভেঙে যায়। তাছাড়াও অনেক সময় গরম তেল হাতের মধ্যে ছিটে আসে, বিশেষ করে নতুন রাঁধুনি যদি রান্না বান্না করে এই ধরনের সমস্যা কিন্তু অনেক সময় হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণের সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন। যখনই আপনারা কোনো কিছু ভাজাভাজি করবেন, যদি তেলের মধ্যে সামান্য লবণ মিশিয়ে দেন তাহলে দেখবেন গরম তেল কিন্তু হাতের মধ্যে কোনোভাবেই ছিটে আসবে না। এবার তেলটা কিন্তু সম্পূর্ণ গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখানো মাছগুলো আমি দিয়ে দেব। হাত দিয়ে মাছটা দিতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে খুন্তি বা হাতার আপনারা ব্যবহার করতে পারেন। তো এবার আমি এখানে 3টে মাছ দিয়েছি। মাছের একটা সাইড যখন একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন খুন্তির সাহায্যে হালকাভাবে আপনারা এইভাবে করে উল্টে দেবেন। এইভাবে আপনারা যদি উল্টো পাল্টা করে মাছটাকে ভেজে নিতে পারেন তাহলে দেখবেন মাছটা কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে, একটা মাছও কিন্তু ভাঙবে না, গরম তেলও হাতের মধ্যে ছিটে আসবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা মৌসম্বি লেবু। আমরা অনেকেই আছি বাচ্চাদের দেখবেন ফলের জুস খাইয়ে থাকি, তবে সমস্যাটা কি হয়, জুস বের করার জন্য অনেকে আমরা জুসারের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় জুসার থাকে না। সেক্ষেত্রে আমরা যখন মৌসম্বি বা কমলা লেবুর রস বাচ্চাদের খাওয়াতে যাই সেক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে যায়। তো আপনারা কি করবেন, নেবেন একটা এই ধরনের স্টিলের যে চায়ের ছাঁকনিগুলো থাকে সেগুলো, কেন কি এর নেটটা অনেকটাই ধারালো হয়। আর নিয়েছি এখানে একটা পাত্র, নিয়েছি একটা ছোট সাইজের গ্লাস, চাইলে কাপেরও ব্যবহার করতে পারেন। এইভাবে উল্টো করে দিয়েছি, ছাঁকনিটা গ্লাসের মধ্যে বসিয়েছি। এবার যে মৌসম্বি লেবুটা কেটে রেখেছিলাম সেটা নিয়েছি, চায়ের ছাঁকনির মধ্যে দিয়ে এইভাবে করে চেপে চেপে গোল গোল ঘোরাতে থাকবেন, তাহলে দেখবেন মৌসম্বি লেবুর মধ্যে যে রসটা রয়েছে সেটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। বাকি যে মৌসম্বি লেবুটা কেটে রেখেছিলাম তার রসটাও কিন্তু বের করে নিয়েছি, তবে এই রসের মধ্যে যে বীজের অংশগুলোও কিন্তু কিছুটা রয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে ছাঁকনিটা রয়েছে ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেবেন, তাহলে দেখবেন বীজের অংশগুলো আলাদা হয়ে যাবে। এইভাবে করে আপনারা জুসার ছাড়াই খুব সহজেই মৌসম্বি লেবু, কমলা লেবু বা তরমুজের জুস বের করে নিতে পারবেন। বাচ্চাদের খাওয়াতেও সুবিধা হবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কন্টেনার। আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কন্টেনারের মধ্যে কোনো কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে, তবে এই কন্টেনারগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, অনেক সময় ফেলে দিই বা বাড়িতে এরকমই পড়ে থাকে। তো এগুলো আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন। এখানে নিয়েছি আমি 3টে রাবার ব্যান্ড, চাইলে আপনারা 4টে রাবার ব্যান্ডেরও ব্যবহার করতে পারেন। কন্টেনারের মধ্যে আমি এই রাবার ব্যান্ডগুলো এইভাবে পরিয়ে দিয়েছি। কন্টেনারটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। বাসন মাজার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু এই ধরনের ভিম বার সাবান বা স্ক্রাবারের ব্যবহার করে থাকি, আর একসাথে রেখে দেওয়ার কারণে দেখবেন সাবানটার মধ্যে জল হয়ে যায়, সাবান গলতে শুরু করে, বেশি দিন ব্যবহার করতে পারি না। তাছাড়াও স্ক্রাবারের মধ্যেও কিন্তু বাজে দুর্গন্ধ ছড়াতে থাকে। তো আপনারা কি করবেন, এইভাবে একটা কন্টেনার রেডি করে নেবেন। এবার এই রাবারগুলো যেখানে লাগিয়ে রেখেছি তার মাঝখানে আপনারা স্ক্রাবারগুলো এইভাবে আটকে রেখে দেবেন, আর যে ভিম বার সাবানটা রয়েছে সেটা রাবারের ওপরে রাখবেন। যদি সাবানের মধ্যে এক্সট্রা জল থাকে সেটা নিচে ঝরে যাবে, তাছাড়াও স্ক্রাবারের মধ্যে জলগুলোও দেখবেন নিচে ঝরতে থাকবে। তো দেখতেই পাচ্ছেন যে জলগুলো স্ক্রাবারের মধ্যে ছিল সেটা কিন্তু ঝরতে শুরু করছে, আর সাবানের মধ্যেও থাকলে নিচে পড়ে যাবে, যার কারণে দেখবেন সাবানটা সহজে গলবে না, এমনকি স্ক্রাবারের মধ্যেও কিন্তু বাজে যে একটা দুর্গন্ধ হয় সেটাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে, বাচ্চা অথবা বড় দুধ আমরা অনেকেই খেয়ে থাকি। তবে অনেক সময় দেখা যায় কোনো কারণবশত আমাদের যদি বাইরে চলে যেতে হয় তখন আমরা কি করি, এই দুধটাকে ফ্রিজের মধ্যে 3 থেকে 4 দিন রেখে দিই।
পরবর্তী সময় যখনই আমরা ফ্রিজ থেকে দুধ বের করতে যাই আর জাল করতে গেলেই দেখা যায় দুধ কিন্তু কেটে যায়। ফ্রিজে রাখলেও কিন্তু এই ধরনের সমস্যা অনেক সময় হয়ে থাকে। সেক্ষেত্রে আপনারা একটা কাজ কিন্তু করতে পারেন, নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ। লবণ তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। লবণটা দুধের মধ্যে দিয়ে দেবেন, তারপর খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এবার যদি আপনারা এই দুধটা জাল করেন, দেখবেন দুধ যদি ফ্রিজে 1 সপ্তাহ থাকে না কেন, কোনোভাবেই কিন্তু দুধটা কাটবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা আদা। আদার ব্যবহার আমরা প্রত্যেকেই রান্না বান্নাতে কম বেশি করে থাকি, তবে অনেক সময় দেখবেন আদা যদি একটু বেশি পরিমাণে নিয়ে আসা হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি শেষ হয় না। কিছুদিন বাড়িতে থেকে গেলে দেখা যায় আদা হয় শুকিয়ে যায়, না হলে পচে যায়। বিশেষ করে বর্ষাকালে এ ধরনের সমস্যা কিন্তু প্রায়ই হয়ে থাকে। আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তবে চাইলে এখানে লবণের পরিবর্তে বালিরও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি আদাগুলো দিয়ে দিলাম। আপনারা আদাটাকে একটু ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেবেন। এইভাবে যদি আপনারা আদাটা রেখে দেন সেক্ষেত্রে কি হবে, আদা সহজে পচবেও না, শুকিয়েও যাবে না। তাছাড়া যদি আদাটা ভালোভাবে ধুয়ে নেন সেক্ষেত্রে লবণটাও পরবর্তী সময় ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা প্রেসার কুকার। প্রেসার কুকারে আমরা প্রত্যেকেই কম বেশি কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি। তবে অনেক সময় দেখবেন আমাদের যখন বার্নার যদি জাম হয়ে যায় বা গ্যাস শেষ হয়ে গেলে একটা কালি উঠতে থাকে, যার কারণে প্রেসার কুকারের মধ্যে এই লালচে বা একটা কালচে দাগ পড়ে যায়। অনেকেরই দেখবেন অতিরিক্ত দাগ হয়ে যায়, যার কারণে সহজে আমরা পরিষ্কার করতে পারি না যতই ঘষাঘষি করি না কেন। তো যদিও আমার খুব বেশি দাগ পড়েনি, তো কী করবেন, সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে দেবেন কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। এখানে কিন্তু অবশ্যই হলুদ গুঁড়ো ব্যবহার করবেন। এখানে নিয়েছি আমি লেবু। এখান থেকে সামান্য পরিমাণের লেবুর রস আমি নিংড়ে দিয়ে দিচ্ছি, আর লেবুর যে খোসাটা রয়েছে সেটা দিয়ে এইভাবে আপনারা ঘষতে থাকবেন। এতে কি হবে, 3টে উপকরণ একসাথে মিশে যাওয়ার কারণে একটা স্ট্রং সলিউশন তো হবেই। তাছাড়াও যখন এই সলিউশনটা আপনারা হালকাভাবে এভাবে ডলে নেবেন, দেখবেন যে লালচে বা কালচে দাগ পড়ে যায় প্রেসার কুকারের মধ্যে, সেই দাগ কিন্তু খুব সহজেই উঠে যাবে। ঘষাঘষি আপনাদের করতে হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি হালকা এইভাবে ঘষে নিয়েছি, আর যে লালচে দাগটা ছিল সম্পূর্ণ কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেছে। যদি আপনাদের প্রেসার কুকারের মধ্যে অতিরিক্ত লালচে বা কালচে দাগ পড়ে যায়, এই টিপসটা ফলো করবেন, একদম পরিষ্কার হয়ে যাবে খুব বেশি ঘষা মাজা ছাড়াই। তো দেখতেই পাচ্ছেন জল দিয়ে ধুয়ে দিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিচে একটা ক্যাসরোল। হটপট বা ক্যাসরোলের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে রুটি বা সবজি রাখার কারণে অনেক সময় দেখা যায় হটপট বা ক্যাসরোলের মধ্যে সেই খাবারের গন্ধটা থেকে যায়, যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন। সেক্ষেত্রে আপনারা কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের গরম জল। এইভাবে করে আপনারা যদি ঢাকনাটাকে লাগিয়ে রেখে দিতে পারেন 5 থেকে 10 মিনিটের জন্য, তাহলে দেখবেন এই ক্যাসরোল হোক কি হটপট, যে খাবারের গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে। এবার আমি এইভাবে 5 মিনিট মতো রেখেছিলাম, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চশমা। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন চশমার ব্যবহার করে থাকে, তবে চশমা রেগুলার পরার কারণে বাইরের ধুলো নোংরা বসে যায়। অনেক সময় বাচ্চারা যদি চশমা পরে সেক্ষেত্রে আঙুলের দাগ ছাপও পড়ে যায়, যার কারণে চশমা ব্যবহার করতে সমস্যা হয়। অনেকে আমরা চশমা পরিষ্কার করার জন্য সলিউশনের ব্যবহার করে থাকি, তবে সবার কাছে সবসময় সলিউশন থাকে না, হয়তো অনেক সময় শেষ হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে হয়। নিয়ে নিয়েছি নারকেল তেল, 2টো কাজের মধ্যে 2 ফোঁটা দিয়েছি। হাত দিয়ে এইভাবে হালকাভাবে ঘষে। এতে কি হবে, চশমার যে কাজগুলো রয়েছে তার মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে বা আঙুলের দাগ ছোপ থাকে সেটা অনেকটাই আলগা হয়ে যাবে। আর তারপর আপনারা একটা সুতির কাপড় বা গেঞ্জি কাপড়ের টুকরো নিতে পারেন, বা চশমার বক্সের মধ্যে যে কাপড়টা থাকে সেটা দিয়ে হালকাভাবে যদি এইভাবে মুছে নিতে পারেন, তাহলে দেখবেন সম্পূর্ণ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, একদম নতুনের মতোই চকচক করতে শুরু করবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের হলুদ গুঁড়ো। এখানে হলুদ গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে। আর এখানে একটা কর্পূর নিয়েছি, যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি। হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের পাউডার, এক্সপায়ার পাউডার নিলেই চলবে। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। 3টি উপকরণ মিশে যাওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, আর এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোতে শুরু করেছে।
4টে পেপারের টুকরোর মধ্যে এই সলিউশনগুলো দিয়ে দিয়েছি। কোথায় কী কাজে ব্যবহার করবেন। গ্যাস ওভেনের ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি। রাত্রেবেলা যখন কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই, অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে ছোটোখাটো পোকামাকড় আরশোলা উঠে আসে, কখনো কখনো ইঁদুরও চলে আসে। এইভাবে আপনারা গ্যাস ওভেনের ওপরের সাইডগুলোতে, এমনকি গ্যাস ওভেনের সাইডে নিচে যদি দিয়ে দিতে পারেন, এই সলিউশনটা এতটাই পাওয়ারফুল, এর গন্ধের কারণে কিচেনের মধ্যে কোনো পোকামাকড় আরশোলা টিকটিকি কোনো কিছুই আসবে না। এই সলিউশনগুলো অবশ্যই রাত্রে শোয়ার আগে দিয়ে দেবেন আর পরের দিন সকালে তুলে রাখবেন। পরবর্তী সময় আবারও কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।